নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ইনকিলাব জিন্দাবাদ। বহুদিন পর আবার আড্ডায়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চয়ন। আর আজ আলোচনার বিষয় সেই দেশ যারা নিজেদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শ্রেষ্ঠ দেশ বলে মনে করে, যাদের ছাড়া নাকি বিশ্ব চলতেই পারে না, যারা ডিসাইড করে দেয় যে কোনটা ঠিক এবং কোনটা ভুল, এবং তাদের ভুল বলা কাজটা যদি আপনি করার চেষ্টা করেন তাহলে আপনাকেও ভুল বলে প্রমাণ করবে, আপনার উপরে স্যাংশনস লাগাবে এবং আপনাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। সেই দেশটার নাম আলাদা করে আর বলার প্রয়োজন নেই, আমরা সবাই জানি সেই দেশটার নাম আমেরিকা। এবং এই আমেরিকার এক পাগলাটে নেতার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এবং এই আমেরিকার একটি অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটার নাম ইউএসসিআইআরএফ, অর্থাৎ ইউএস কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, যারা ধার্মিক স্বতন্ত্রতা নিয়ে কাজ করে বলে তাদের মতামত। এবং সেই দেশের এই অর্গানাইজেশন ভারতবর্ষের দুটি অর্গানাইজেশনকে ব্যান করার কথা বলেছে। ডোনাল্ড ট্রাম্পের টেবিলে একটা অর্ডার পাঠিয়েছে যে এটা যদি সম্ভব হয় এটা করে দিন আর কি। কি কোন দুটো অর্গানাইজেশনকে ব্যান করতে বলেছে? প্রথম যে অর্গানাইজেশনের কথা বলেছে তার নাম অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, এবং দ্বিতীয়টা আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবং এর সাথে আর একটা কথা জুড়ে দিয়েছে, যেটা হলো যে ভারতবর্ষকে আর কোনো রকমের কোনো সামরিক অস্ত্র বিক্রি করা হবে না। তৃতীয়টা আমেরিকা করবে বলে আমার মনে হয় না, কারণ এতে অর্থনৈতিকভাবে লস আমেরিকার। যে ভারতকে যদি সামরিক অস্ত্র বিক্রি না করে তাতে লস আমেরিকার, কারণ ভারত অন্য জায়গা থেকে তো কিনবেই। ভারতের জন্য রাশিয়া রয়েছে, জার্মান রয়েছে, বিভিন্ন দেশ থেকে ভারত কিন্তু কিনতেই পারে। এবার ভারতকে এই সমস্ত বিষয় নিয়ে মাথা ব্যথার, ভারতের বিভিন্ন বিষয় নিয়ে মাথা ব্যথার তাদের কারণ কি? কারণ তারা বলেছে যে ভারতবর্ষে নাকি ধার্মিক স্বতন্ত্রতা ক্ষুণ্ণ হচ্ছে, এবং এর পেছনে মূল চারটে কারণ তারা দেখিয়েছে। কি কি? প্রথমটা হলো সিএএ, দেন এনআরসি, তারপরে ইউএপিএ, আর অ্যান্টি কনভার্সন ল। চারটে কারণ দেখিয়েছে। আমি জানি না আমেরিকার কেন মনে হয়েছে সিএএ দিয়ে ধার্মিক স্বতন্ত্রতা ক্ষুণ্ণ হচ্ছে। এই সিএএ কিসের জন্য বানানো? যে ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেখানে যারা ধার্মিকভাবে আক্রান্ত হচ্ছে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। এতে ধার্মিক স্বতন্ত্রতা ক্ষুণ্ণ হতে পারে? ভাই, কি খেয়ে রিপোর্টটা বানিয়েছো তোমরা? দ্বিতীয়ত এনআরসি, ভারতবর্ষে বহিরাগতদের আইডেন্টিফাই করে তাদেরকে ভারত থেকে বের করে দেওয়া, এটার জন্যই তো এনআরসি। এখনো কিন্তু এনআরসি লাগুই হয়নি। এনআরসি নিয়ে এখন থেকেই আমেরিকার মাথা ব্যথা। আচ্ছা, আমাদের মতো মানুষেরা যদি হাজার হাজার মানুষ আমেরিকায় গিয়ে বলে যে আমাদেরকে নাগরিকত্ব দিতে হবে, আমরা আমেরিকায় থাকবো, তারা কি থাকতে দেবে? দেবে না তো। তাহলে ভারতবর্ষ কি যে কোনো কোনো মানুষের জন্য দরজা খুলে রেখে দিতে হবে? তাহলে তোমরা খোলা শুরু করো, আমরাও খুলে রাখবো। আর যতক্ষণ না সেটা পারছো ততক্ষণ অন্যকে জ্ঞান দেবে না। ইউএপিএ কিসের জন্য? অ্যান্টি টেররিজম একটা অ্যাক্ট বানানো হয়েছে। টেররিস্টদেরকে সাপোর্ট করতে হবে নাকি? তাদেরকে তো আটকাতেই হবে। অ্যান্টি কনভার্সন ল, যদি কাউকে কনভার্ট করা হয় বিভিন্ন কারণ দেখিয়ে জোর জবরদস্তি, তাকে আটকানোর জন্য একটা অ্যান্টি কনভার্সন ল নিয়ে আসা হয়েছে। এমন অ্যাকচুয়ালিতে কোনো অ্যাক্ট লাগুও হয়নি, জানিয়ে তাদের মাথা ব্যথা। এই সমস্ত মাথা ব্যথার কারণে তারা দুটো অর্গানাইজেশনকে ব্যান করেছে। প্রথমটার নাম কি বললাম? র। দ্বিতীয়টা আরএসএস। প্রথমে র কে নিয়ে কথা বলি। তো র কে তারা যে ব্যান করেছে, এই র কে ব্যান করার পেছনে মূলত দুটো কারণ রয়েছে। প্রথম হচ্ছে আননোন গানম্যান। আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানে
ভারতের বিরুদ্ধে কথা বলা বিভিন্ন মানুষকে আননোন গ্যানম্যানরা গুলি করে মেরে দিচ্ছে। তাদেরকে আর পাকিস্তান ধরতেও পারছে না। শুধু পাকিস্তান কেন, কানাডাতেও গিয়ে মারছে। ভারতের বিরুদ্ধে কথা বলা বিভিন্ন খালিস্তানিদেরকে মেরেছে। কারা এই আননোন গ্যানম্যান কেউ জানে না, কিন্তু মেরে ফেলছে। এটা নিয়ে কিন্তু আমেরিকার একটা সমস্যা রয়েছে। ভারতবর্ষের একটা সিক্রেট এজেন্সি তারা এইরকম ভাবে কাজ করে ফেলছে, এটা কি করে সম্ভব? এটা তো শুধু আমরা করব, আমেরিকার এটা মনে হয়। তাদের এটা পৈতৃক সম্পত্তি। এবং দ্বিতীয়ত তাদের যেটা সবচেয়ে বড় সমস্যার কারণ, সেই সমস্যার কারণটা হলো পলিটিক্যাল স্ট্র্যাটেজি। রয়ের যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, এই রয়ের পলিটিক্যাল স্ট্র্যাটেজির দুটো সবচেয়ে বড় উদাহরণ রয়েছে। প্রথম, সিকিম। সিকিম যাকে ভারতের অংশ কিন্তু সিকিম প্রথমে ছিল না। এই ভারতের অংশ এটা হয় হলো 1975 সালে, 16 মেতে। এটার পেছনে রয়ের বিশাল হাত রয়েছে। সিকিম ভারতের যেভাবে অংশ হয়, এবং সেখানে কিন্তু সিআইএ এর সাথে ডাইরেক্ট এনগেজমেন্ট ছিল রয়ের। তাদের সাথে ডাইরেক্ট একটা সংঘর্ষে কিন্তু জড়িয়েছিল র। তারপরেও সিকিম ভারতের অংশ হয়। সেখানে একটা পলিটিক্যাল উইং তৈরি হয় এবং 97% মানুষ ভোট দিয়ে কিন্তু ভারতের পক্ষে সিকিমকে নিয়ে আসে। এবং দ্বিতীয়ত যেটা রিসেন্ট টাইমে যেটা আমরা দেখেছি, সেটা হলো বাংলাদেশ। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি আমেরিকা একটা বড় পলিটিক্যাল গেম খেলে সেখান থেকে শেখ হাসিনাকে কিন্তু বার করে দিয়েছে, এবং সেখানে জামাতকে বসানোর একটা চেষ্টা করেছিল। কিন্তু ভারতের সমর্থন নিয়ে, রয়ের সমর্থন নিয়ে সেখানে চেয়ারে বসে যান তারেক রহমান। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের বিরুদ্ধে যে একটা বড় আন্দোলন বাংলাদেশে চলছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া বন্ধ হয়ে গেছে। রয়ের হাত নেই মনে করছেন? নিশ্চয়ই হাত রয়েছে। এবং এই কারণেই রয়ের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠছে আমেরিকা এবং সিআইএ। এবং তার জন্যই ভারতকে পলিটিক্যালি প্রেসারে, আজকে হয়তো ব্যান করবে না, বাট পলিটিক্যাল প্রেসার ফেলার জন্য এই নতুন যে একটা ফাইল ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছেছে, সেই ফাইলটা পাঠিয়েছে ইউএসসিআইআরএফ। তাদের যে দ্বিতীয় যে অর্গানাইজেশনকে তারা ব্যান করার কথা বলেছে, সেটা হলো আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কেন তাদেরকে ব্যান করতে চাইছে আমেরিকা? তার পেছনে একটা বড় কারণ রয়েছে। প্রথম যেটা কারণ রয়েছে সেটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। কিরকম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে বলতে কি বোঝাতে চাইছি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে এখানে আমেরিকা প্রথমেই যে কোনো দেশে যখন একটা সমস্যা সৃষ্টি করে, তখন মানুষের মধ্যে বিভেদ তৈরি করে। যেটা আমরা অলরেডি দেখেছি, বাংলাদেশে দেখেছি, শ্রীলঙ্কাতে দেখেছি, নেপালে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করে। কিছু যুবদেরকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে সেখানে একটা সরকার নিজের হিসাবে বসানোর চেষ্টা করে। সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা হলো যে ভারতবর্ষে বিভেদটা ছিল, কিন্তু বিগত 10-12 বছরের মধ্যে আমরা একটা জিনিস অদ্ভুত ভাবে চোখে পড়ছে আমাদের। সেটা কি? সেটা হলো যে যখন থেকে বিজেপি পাওয়ারে এসছে, আরএসএস এর একটু পাওয়ার বাড়ছে। বিজেপি এবং আরএসএস একই সাথে একই ওই সিঁড়ি দিয়ে উঠছে, একে অপরকে সাপোর্ট করতে করতে। সেই সময় আরএসএস কিন্তু মানুষের ভেতরে গিয়ে সাইলেন্টলি কাজ করছে। কিরকম ভাবে? জাতিভেদ প্রথাকে তুলে দিয়ে। আমরা জানি যে একটা সময় ছিল যখন উচ্চ বর্ণের মানুষেরা নিম্ন বর্ণের মানুষের ছোঁয়া জল খেত না, আলাদা আলাদা তাদের কুয়া থাকতো, আলাদা জল খেবে, আলাদা ভাবে খাবার খাবে, আলাদা স্কুলে পড়বে, এরকম একটা বিষয় ছিল। আমরা বেঙ্গলের দিকে হয়তো খুব একটা দেখিনি, বাট ইউপি, বিহার এই সাইড গুলোতে ছিল। এবং সেটা কিন্তু কোথাও না কোথাও বন্ধ হয়ে যাচ্ছে। এই জাতিভেদ প্রথাকে তুলে দেওয়ার চেষ্টা করছে আরএসএস, এবং এটা পুরো সাইলেন্টলি কাজ করছে। এবং এইটাই আমেরিকার মাথা ব্যথার বড় কারণ। কারণ আরএসএস এর যে সংঘ চালক রয়েছেন মোহন ভাগবত,
তিনি বলছেন যে এখন আমরা হিন্দুদেরকে একজোট করছি, হিন্দুদের জাতিভেদ প্রথা তুলে দিচ্ছি। তারপর আমাদের দ্বিতীয় লক্ষ্য কি? আমাদের দ্বিতীয় লক্ষ্য হলো ধর্মভেদ প্রথাটাকে তুলে দেওয়া। আমাদের কাছে প্রথম আইডেন্টিটি হবে দ্যাট আই অ্যাম ইন্ডিয়ান, আমি একজন ভারতীয়। এটা আমার প্রথম আইডেন্টিটি হবে। এই কাজটা যেটা আরএসএস করতে চাইছে, এটা আমেরিকার মাথা ব্যথার কারণ, 100 বার কারণ। এর পেছনে যেটা মূল বিষয়টা রয়েছে সেটা হলো, যদি এমনটা হয়ে যায় যে সবাই নিজেকে প্রথমে ভারতীয় মনে করছে, তাহলে বিভেদ তৈরি করবে কি দিয়ে? কি দিয়ে একটা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে একটা সরকারকে ফেলার চেষ্টা করবে? মূল জায়গাটাই তো বন্ধ করে দিচ্ছে আরএসএস। মাথা ব্যথার কারণ হবে না? 100 বার হবে। দ্বিতীয় যে একটা বিষয় রয়েছে আরএসএস এর মধ্যে, সেটা হলো লিডারশিপ তৈরি করার একটা ক্ষমতা। আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষে যে বড় বড় লিডার্সরা রয়েছে তা কিন্তু আরএসএস থেকে আসছে। ভারতের গৃহমন্ত্রী, ভারতের সড়ক মন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, সবাই এসছে এই আরএসএস থেকে। এবং বিভিন্ন জায়গার মুখ্যমন্ত্রী, বিভিন্ন জায়গার যে বিভিন্ন বড় বড় মন্ত্রীরা রয়েছে, বিজেপির বিভিন্ন অর্গানাইজেশনে যারা যারা কাজ করছে, মূলত তো আরএসএস থেকে বিজেপিতেই যায়। বাকি পলিটিক্যাল পার্টি, এবং এটা নিয়েও যখন প্রশ্ন করা হয়েছিল মোহন ভাগবতকে, তিনি বলেছেন যে বাকি পলিটিক্যাল পার্টিরা আমাদের কাছে চায় না, তাই দিতে পারি না। বিজেপি চায় তাই দেওয়া হয়, বাকিরা চাইলে বাকিদেরকেও দেওয়া হবে। তো এটা এখানে আমার কাছে মূল বিষয় না। মূল বিষয় হলো যে যেভাবে আরএসএস এই লিডারশিপ তৈরি করে দিচ্ছে, ভারতের অলিগলি থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লিডার তৈরি হচ্ছে, তাতে আমেরিকার মাথা ব্যথা হচ্ছে, এবং তার ফল এটা আমরা চোখের সামনে একটা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা আর কিছু বলি, তাহলে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে আরএসএস মুসলিম বিরোধী, একটা কথা বলা হয় যে আরএসএস মুসলিম বিরোধী, মুসলিম বিরোধী। কিন্তু আরএসএস এর মধ্যে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ নামে একটা অর্গানাইজেশন তৈরি করে দেওয়া হচ্ছে। এরা কি করছে? মুসলিমদের একজোট করছে। এবং যেটা ওই আরএসএস এর প্রধান মোহন ভাগবত প্রথম থেকে বলে আসছেন কি, প্রথমে আমরা 80% কে একজোট করব, তারপরে ওই 20% কে একজোট করব, পুরো ভারতবর্ষে এক সময় আরএসএস বিলীন হয়ে যাবে। আমার মনে হয় আরএসএস একমাত্র পৃথিবীর অর্গানাইজেশন যারা চায় যে তারা বিলীন হয়ে যাক, তাদের আর কোনো অস্তিত্বই না থাকুক, তাদের অস্তিত্বের আর প্রয়োজনই না পড়ুক। এটা বোধহয় আর কোনো অর্গানাইজেশন চায় না, এটা একমাত্র আরএসএস চায়। এবং সেই কারণেই আরএসএস এর এই বিষয়গুলোর জন্যই কিন্তু আমেরিকার চোখ পড়েছে আরএসএস এর উপরে। এবার আরএসএস কে ব্যান করার বিষয় নিয়ে, আরএসএস কে যে আমেরিকায় প্রথম ব্যান করার কথা ভাবছে এমন নয়, ভারতবর্ষে অলরেডি 3 বার আরএসএস ব্যান হয়ে গেছে। কে কে করেছেন? প্রথমে করেছেন সর্দার বল্লভভাই প্যাটেল, যখন মহাত্মা গান্ধীর যখন হত্যা হয় সেই সময়, এবং তারপরে কোনো প্রুফ না পেয়ে আরএসএস এর ব্যান আবার তুলে দেওয়া হয়। তারপরে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি লাগিয়ে ব্যান করেন। তারপরে নরসিংহা রাওয়ের সময়ও আরএসএস ব্যান হয়। এতগুলো বার আরএসএস ব্যান হওয়ার পরে আরএসএস কিন্তু আরো স্ট্রংলি ব্যাক করেছে নিজেকে। তাই ব্যান হওয়া নিয়ে বোধহয় আরএসএস এর কোনো সমস্যা নেই, এবং রয়েরও কোনো সমস্যা সৃষ্টি হবে বলে আমি মনে করি না। এবং প্রথম কথা হলো, আমেরিকা ব্যান করবেই না হয়তো, এটা শুধু একটা পলিটিক্যালি একটা প্রেশার ক্রিয়েট করার জন্য একটা চেষ্টা করছে, ব্যাস। আর যারা আমরা এতদিন আমেরিকার এই সমস্ত ওই বিভিন্ন ইন্ডেক্স, এই বিভিন্ন রিপোর্ট গুলোকে খুব সিরিয়াসলি নিতাম, তারা এখন নেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ চোখের সামনে কতগুলো উদাহরণ আমাদের স্পষ্ট। আমরা দেখতে পাই ওই আমেরিকার তৈরি করা হ্যাপি ইন্ডেক্স, এই হ্যাপি ইন্ডেক্সে ভারতের থেকে এগিয়ে পাকিস্তান, গাজা, এরা নাকি হ্যাপি ইন্ডেক্সে ভারতের থেকে এগিয়ে। হাঙ্গার ইন্ডেক্সের লিস্ট যখন আমরা দেখবো, সেখানে অনেক কিছু এমন চোখে পড়বে। তারা নিজেদের মতো করে একটা লিস্ট তৈরি করে দেয়, ব্যাস। তাদের সাথে কাদের সম্পর্ক ভালো, তাদের সাথে কাদের সম্পর্ক খারাপ, কাদেরকে ভালো বললে তাদের ভালো হবে, কাদেরকে খারাপ বললে তাদের সমস্যা হবে, এই সমস্ত ডিসাইড গুলো তারা করে নেন আগের থেকে। সুতরাং তাদের যে এই সমস্ত এজেন্ডা, তাদের এই সমস্ত যে
মতামত, তা জনমানসে আজকাল আর খুব বেশি প্রভাব ফেলে বলে আমি মনে করি না। এবং এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আজ থেকেই আসা শুরু হয়েছে এমনটা একেবারেই নয়। এটা কিন্তু বহুদিন আগে থেকেই চলছে। আমরা দেখেছি এস জয়শঙ্করের মতো মানুষ, ভারতের যিনি বিদেশ মন্ত্রী, যখন ডোনাল্ড ট্রাম্পের জন্য উঠে দাঁড়িয়ে সবাই হাততালি দিচ্ছে, তখন এস জয়শঙ্কর পুরো সোয়াগ নিয়ে জাস্ট বসে আছেন। এটাও দেখেছি আমরা। সুতরাং ভারত আমেরিকাকে খুব বেশি সিরিয়াসলি নেয় এমনটা নয়, বা ভারত ওই মেসেজটাই দেওয়ার চেষ্টা করছে যে আমেরিকাকে বেশি সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, ওই পাগলাটে ধরনের একটা লোক বসে আছে, যা খুশি বলতে পারে। হ্যাঁ, আমরা আমেরিকাকে ইগনোর করতে পারি না, কিন্তু আমেরিকার এই সমস্ত ইন্ডেক্স, ব্যান, 50% ট্যাক্স, এই সমস্ত বিষয়গুলোকে ইন্ডিয়া খুব একটা আর সিরিয়াসলি নেয় বলে আমি মনে করি না। যাই হোক, যারা সিরিয়াসলি নিচ্ছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আজকের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন।